যে জুলাই আগস্টে এত বড় ঘটনার পরেও আমরা হাদিকে ধরে রাখতে পারলাম না, হাদিকে জীবন দিতে হলো। এখানে অনেকগুলো প্রশ্ন দাঁড়ায়, কেন হাদিকে জীবন দিতে হলো, কেন রক্ষা করা গেল না, কেন আসামিকে ধরা গেল না, কেন এখন বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশে আজকে ডেইলি স্টার এবং প্রথম আলোর আগুন দিয়ে পোড়ানো হয়েছে, আরো অনেক কিছু পোড়ানো হচ্ছে, হবে। কিন্তু সবকিছুর বিনিময়ে আমরা হাদিকে ফেরত পাবো না। কিন্তু প্রশ্ন থেকে যায় যে কারা এই ঘটনা ঘটিয়েছে, কাদের আড়ালে ঘটিয়েছে, কারা নেপথ্যে আছে, নেপথ্যে কারা এগুলোর নেতৃত্ব দিচ্ছে, কাদের সহযোগিতায় হাদির আসামি পার হয়ে গেল, সীমান্তে যদি পার হয়ে থাকে তাহলে কাদের আশ্রয়ে পার হয়েছে, কাদের সহযোগিতায় পার হয়েছে, এবং পুরো ঘটনার সাথে কাদের সাথে জড়িত এবং তারা তাদের উদ্দেশ্যটা কি এবং নেক্সট পদক্ষেপ হবে, এই প্রশ্নগুলো নিয়ে আমাদের একটা সাউন্ডটা অলমোস্ট অফ হয়ে গেছে, শোনা যাচ্ছে না কিছু। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আজকে যে পরিস্থিতি ক্রিয়েট হলো, যে হাদিকে গুলি করা 6 দিন আগে, তারপরে আসামিকে না ধরা, আজকে আমরা হাদিকে হারালাম, তারপর হারানোর পরে আজকে বাংলাদেশে বেশ বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো সবকিছুর জন্য আসলে মানে এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? সরকারকে দায়ী করবেন নাকি এর পেছনে কোনো শক্তি যারা আছে তাদেরকে? আমি অবশ্যই সরকারকে দায়ী করব, কারণ এই সরকার জুলাই আগস্ট 24-এর বিপ্লবের সাথে বেইমানি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে ওনার কানে পৌঁছানোর চেষ্টা করেছি। গত সেই 5ই আগস্টের পর থেকে, উনি সরকার গঠন করার পর থেকে, 8ই আগস্টের সরকার গঠন করার পর থেকে বিভিন্নভাবে ওনার কাছে, ওনার উপদেষ্টাদের মাধ্যমে, ওনার আত্মীয়ের মাধ্যমে ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই। আমি কথা আজকে লম্বা করতে চাই না, একদম মেইন পয়েন্টগুলো আজকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, সরকারের এই হাদি হত্যার পিছনে সরকারকে গাফিলতির যেই দায়, এই দায় থেকে সরকার কোনোভাবেই বাঁচার উপায় নেই। আমি 5ই আগস্টের আগেও অনেকবার বলেছি, কিন্তু বিশেষ করে 5ই আগস্টের পরে, 5ই আগস্ট জুলাই 2024-এর পর থেকে বলেছি যে ভারতের ঢাকার রয়ের স্টেশন প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রী তার ছবি দিয়ে, তার অবস্থান বলে, কবে, কখন, কোথায়, ঢাকা সেনানিবাসের বাইরে এবং কালবেলার এডিটর সন্তোষ শর্মার সাথে কোথায় বসে ঢাকার রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী মিটিং করছে বাংলাদেশ বিরোধী এবং সরকার বিরোধী, এই কথাটা চিৎকার করে করে শুধু ভিডিওতে বলি নাই যে জনগণ জানুক। শুধু তাই না, আমি এই অথর্ব সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতকে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেল জানিয়েছি। উনি সেটা পড়েছেন, পরে আমাকে বলেছেন যে ইটস নট মাই জব। তার মানে উনি বলেছেন এটা আমার কাজ না বা আমার দায়িত্ব না। আমি ওনাকে খেপে রেগে বলেছি যে আপনি সরকারের অংশ, আর আমি 12,500 মাইল দূরে থেকে বিদেশে বসে এত বছর ধরে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি কোনো সরকারের পদে না থেকে, আপনি কি করে বলতে পারেন যে আপনি সরকারের হয়ে এটা আপনার দায়িত্ব না? উনি আমার চাপে পড়ে, আমি বলেছি যে আপনি কাজ না করেন, আমি পাবলিক করে দিব আপনার এই কথা যে আপনি অস্বীকার করেছেন এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সবাই পৌঁছাতে পারে না, আপনি ওর পাশে বসে আছেন, আপনি সরকারের অংশ। উনি আমাকে বলেছেন আমি এনএসআই এবং ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আসলে পাঠিয়েছেন কিনা সেটা আমার সন্দেহ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, পাঠিয়ে থাকলেও সেটা পার্সু করেছেন কিনা, এটা কি হলো সেটা তদারকি করছেন কিনা একটা দায়িত্ব জ্ঞান নিয়ে, সেটা আমার সন্দেহ। আজকে যদি ব্রিগেডিয়ার সাখাওয়াত বা ডক্টর ইউনূস সরকার চিৎকার করে গত 6টা বছর ধরে চিৎকার করতে করতে জুলাই আগস্ট আল্লাহর রহমত এসেছে, 1500 ছেলে মেয়ে জীবন দিয়েছে, যদি আজকে এই সরকার 1500 ছেলে মেয়ে বা তার চেয়ে অধিক মানুষের, বাংলাদেশিদের জীবনের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসে এই জুলাই আগস্টের মৃত তো বাদই দিলাম, জীবিত যারা, তাদের বিপ্লবটাকে পর্যন্ত ছিনিয়ে নিয়েছে, নিজেদের কুক্ষিগত করে নিজেদের স্বার্থে কাজ করেছে। এবং দেখেন, তখন যদি যেই রাজেশ কুমার অগ্নিহোত্রী রয়ের প্রধান, তাকে 2016 সালে পাকিস্তান থেকে একই অপরাধে তাকে লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে, তখন হাসিনার আমলে 2016 সালে এই রাজেশ কুমার অগ্নিহোত্রী বাংলাদেশে এসে স্থান করে নিয়েছে, আরামের স্থান করে নিয়েছে হাসিনার দাওয়াতে। অথচ কত অযোগ্য একটা সরকার, কতটুকু বেইমান একটা সরকার হলে এতবার বলার পরেও সেই পাকিস্তানের লাথি দিয়ে বের করে দেওয়া রাজেশ কুমার অগ্নিহোত্রী, যেখানে ঢাকায় বসে এত বড় বড় মিটিং করছে বাংলাদেশ বিরোধী, একটা উপদেষ্টাও কোনো পদক্ষেপ নিল না। তখন নিলে কিন্তু আজকে হাদি মরতো না। তখন যদি আমার কথাগুলো শুনতো, হাদি মরতো না। কতবার বলেছে, আজকে দেখেন এই বদমাশগুলো তাকিয়ে দেখেন। হাসনাত বলেছে যে 7 সিস্টার আলাদা করে দিব, ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। সাথে সাথে এই গোলামের বাচ্চা, এই পররাষ্ট্র উপদেষ্টা আরেকবার ভারতের কাছে বলছে যে হাসনাত সরকারের কোনো অংশ না। এই বেটা, হাসনাত সরকারের অংশ না? হাসনাতদের হাত ধরেই তো, রাস্তা দিয়ে তো, হাসনাতদের রক্ত দিয়েই তো ওনারা ক্ষমতায় বসছে। তাহলে হাসনাত কি করে সরকারের অংশ হয় না? হাসনাত জনগণের প্রতিনিধি, নির্বাচন ছাড়াই। সুতরাং হাসনাত যখন এই কথা বলেছে,
সেই কথার উপরে মাথা উঁচু করে থাকতে হবে। চোরের মতো গোলামের মতো ভারতের পা ধরে বলতে গেছে যে হাসনাত সরকারের অংশ না, সুতরাং এই কথার দায় দায়িত্ব সরকার নেবে না। অথচ ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল অজয় যখন বলল হাসনাতের ঘাড়ে গুলি করতে প্রকাশ্যে উন্মুক্ত মিডিয়াতে, তখন এই গোলামের বাচ্চা গোলাম এই পররাষ্ট্র উপদেষ্টা কোথায়? একটা বার তো প্রতিবাদ করে নাই যে একজন বাংলাদেশের জীবন মানেই হচ্ছে একটি বাংলাদেশ। তোমরা কোন সাহস একটা বাংলাদেশের ঘাড়ে, দেশপ্রেমিকের ঘাড়ে গুলি করার আদেশ দিতে পারো? ভারতের অ্যাম্বাসাডারকে, ওই প্রণবকে, ওই বদমাশটাকে অপমান করে ডেকে নিয়ে তাকে ধমক দেওয়া উচিত ছিল। জলদি একটা বিবৃতি দাও, যদি বিবৃতি না দাও আদারওয়াইজ ইউ গেট আউট অফ দিস কান্ট্রি, বাংলাদেশ থেকে বের হয়ে যাও, আমাদের এইসব কূটনৈতিক সম্পর্ক দরকার নাই। কিন্তু এই উপদেশটা, এই মাখন খাওয়া, এই নাট্যকার, লুচ্চা যত মেম্বার আছে, আর আরেকজন হচ্ছে গ্রামীণ ব্যাংক, মনে করেছে গ্রামীণ ব্যাংক যেভাবে সুফিয়া কুলসুম আর জরিনাকে গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টর বানিয়ে বসিয়ে দিয়ে লাখ বিলকি লাখ করে খেয়েছে, দেশে বিদেশে পুরস্কার নিয়েছে, মনে করেছে বাংলাদেশের এই ধ্বংসপ্রাপ্ত একটা দেশের উনি সামলাতে পারবেন গ্রামীণ ব্যাংকের মতো নাটক করে। অথচ নিজের সব সুবিধা নিয়েছে, গ্রামীণ কল্যাণের $1 বিলিয়ন কি বলে ট্যাক্স পর্যন্ত মৌকুফ করে দিয়েছে, অন্যান্য বিভিন্ন স্বজনপ্রীতি, বিভিন্ন দুর্নীতির বাইরে। আজকে 1500 ছাত্রছাত্রী জনতার উপরে জীবন শহীদ হওয়ার পরে তাদের কথা না রেখে, বিপ্লবটাকে ধ্বংস করে আজকে বিএনপির কথায় চলেছে। বিএনপির কাছে মিটিং এ বসে যে বিএনপি প্রতিটা সংস্কারের কাজে বাধা দিয়েছে, সেই বিএনপির কথায় উঠেছে আর বসেছে। অথচ যারা জীবন দিল রাস্তায়, যারা বিপ্লব করে এই সরকারকে বসালো, তাদের জুলাই ঘোষণা পর্যন্ত নিশ্চিত করলো না। আমি বারবার বলেছি, অস্বীকার করতে পারবেন বাংলাদেশের কোন জনগণ যারা আমার কথা শুনেছে অস্বীকার করতে পারবে? আমি বারবার ছাত্রদেরকে ফাঁসির রশি দিয়ে দেখিয়ে বলেছি, এই ফাঁসির রশি কিন্তু তোমাদের গলায় পড়বে, এই হাদির মাথায় গুলি কিন্তু এই ফাঁসির রশিরই সমান। কারণ ডক্টর ইউনূস এই ছাত্র নেতাদেরকে, এই দেশপ্রেমিকদেরকে নিরাপত্তা দেয় নাই, শুধুমাত্র প্রতি মাসে মাসে বিদেশ ঘুরেছে আর মিষ্টি মিষ্টি তরুণদের আহ্বান করেছে, মুখস্থ বক্তৃতা মেরেছে, যা দিয়ে বাংলাদেশের কোনো কাজ হয় নাই, আরো নোংরামি করেছে, ড্রোন উড়িয়ে বাংলাদেশের পতাকা বানিয়ে আবার এই বিজয় দিবসে 16 ডিসেম্বরে 54 জন পতাকা নিয়ে লাভ দিয়েছে, এটাকে বিশ্ব রেকর্ড গঠন করছে। সেই হাসিনার লুচ্চামির মতো, হাসিনা যেরকম লুচ্চামি করেছে বাংলাদেশের দীর্ঘতম মানব বাংলাদেশিকে পতাকা বানিয়ে, অথচ একদিকে মানুষ খুন করেছে, দেশ বিক্রি করেছে ভারতের কাছে, আরেকদিকে পতাকা বানিয়ে বিশ্ব রেকর্ড করার চেষ্টা করেছে। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস একই কাজ করছে, প্যারাশুট জাম দিয়ে ড্রোন উড়িয়ে বিশ্ব রেকর্ড তৈরি করছে। ওই বাংলাদেশ সেনাবাহিনীতে একটা কথা আছে, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলেই দেখবেন গাছের গোড়ার মাঝখানে চুন লাগানো, গাছের গোড়া লাল আর সাদা রং দিয়ে চুন করা। আমরা হাসাহাসি করে বলতাম চুন কাম ধুমধাম কম কাম, মানে বাইরে দিয়ে সব ধুমধাম কিন্তু ভিতরে সব কম কাম। একই রকম হচ্ছে ডক্টর ইউনূস, বিদেশ ঘোরা, স্ক্রিপ্টে লেখা, মুখস্থ বক্তৃতা দেওয়া, আর এইসব ড্রোন, প্যারাশুট জাম এগুলা করে 1.5 বছর কাটালো। আর তদন্ত কমিটি করে শুধুমাত্র তদন্তের কমিটির রিপোর্ট জমা নিল, কিন্তু একটা তদন্তের একটা কি বলে রায় একটা বাস্তবায়ন করলো না। না করেই এই বেইমান নিমক হারাম নির্বাচন দিয়ে দিল ফেব্রুয়ারিতে। তাতে কি হচ্ছে, আজকে যদি 1.5 বছর হয়ে গেছে, প্রায় এই 1.5 বছরে এই ডক্টর ইউনূস কি পারতো না খুনি বরখাস্ত জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসি দিতে? 1130টার মতো তার হাতে নিজ হাতে খুন করা, তার ওয়াইফকে সাক্ষী সহকারে। তার ওয়াইফের আজীবন জেল হওয়া উচিত এবং তার ফাঁসি হওয়া উচিত ছিল এতদিন, 1 বছরের মাথায়। মেজর সিনহার খুনি ওসি প্রদীপের ফাঁসি হয় নাই। ডক্টর ইউনূস কেন করে না এগুলা? কারণ এনজিও, সে পশ্চিমাদের কাছে দেখাতে চায় না যে তার হাতে ফাঁসির রক্ত লেগেছে। সে এইটার থেকে হাতটা সরিয়ে রাখতে চায়, যেন পশ্চিমারা না বলতে পারে তুমি ফাঁসি দিলা কেন। এই বাট্টার কিন্তু দুমদাম বুমচুম করে কিন্তু বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে চলে যাচ্ছে। আর বিএনপি আনন্দে, নির্বাচনের আনন্দে লাভ হচ্ছে। বিএনপি বুঝতে পারছে না যে শুধু হাদি মরে নাই, এই বিএনপির একটা লোককে ভারত ছাড়বে না, আওয়ামী লীগ ছাড়বে না। তারেক রহমান থেকে আরম্ভ করে তারেক রহমানের পরিবারের সবাইকে এবং বিএনপির যতগুলো নেতা আছে এবং যারা ধান খেতে ঘুমিয়েছে সেই কর্মীদেরকে হত্যা করবে। দ্বিতীয় সুযোগ আর আওয়ামী লীগ এবং ভারত হাতে পেলে আর কখনো ছাড়বে না। এই বেইমানের বাচ্চাগুলো একটাও আমার কথা শুনে না। এত বছর ধরে বলে আসছি, যা বলেছি তাই হয়েছে। আমি বলেছিলাম আপনাকে 6 থেকে 8 মাস আগে যে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে। আপনি অনেকবার বলেছেন এগুলো, বলেছিলাম নভেম্বর ডিসেম্বরে, 5 আগস্টের পরে যতবারই জয়েন করেছেন ততবারই আপনি এগুলো বলেছেন যে এদের বিপদ আসতেছে, যারা বিপ্লবীর সাথে ছিল। ঠিক হাদিকে দিয়ে একটা পূরণ হলো। আল্লাহর অভিশাপ এদের উপরে। এত চিৎকার করে করে ফেলেছি, এরা খালি নাট্য বাজনা আর মজা দেখবে, শুধু কোনো কথা শুনবে না। যাই হোক, এর থেকে উত্তরণের পথ এখনো আছে। আমি আজকে কথা লম্বা করতে চাই না, তাই আমি আসল কার্যকরী কি করা উচিত আমাদের সেদিকে চলে যাবো। কিন্তু আজকে যে এই যে হাদির খুনি যে ফয়সাল, তাকে ধরতে পারলো না, কিন্তু তার মাকে ধরতেছে, বাবাকে ধরছে, কিন্তু সে তো নিরাপদে দেশ পার হয়ে গেছে। তো এটা কি করে সম্ভব হলো? আর এখন এই যে ভারত আশ্রয় দিল, তো ভারতে গিয়ে কিভাবে আশ্রয় পেলো? আর আমরা তাদের যে প্রণয় বর্মাকে ডাকলাম, খুব কঠিন কিছু বলতে পারলাম না, কিন্তু আমাদের যে রাষ্ট্রদূত তাকে কিন্তু কঠিন করে বলে দিয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি সোজা কথা বলি আপনাকে, খাস বাংলায় বলি, মায়ের উপরে ঔষধ নাই। এই সরকারের গোষ্ঠী কিলাই, এই সরকার উপদেষ্টাদের বিবৃতি আর এদের গোষ্ঠী কিলাই, বিএনপি ফিএনপি সব গোষ্ঠী কিলাই।
এখন বাংলাদেশের জনতাকে আবার জুলাই আগস্ট 24-এর মতো আবার দেশের ক্ষমতা হাতে নিয়ে তুলে নিতে হবে। আমি বারবার বলেছি, নাহিদ, আসিফ, সার্জিস এদেরকে বলেছি, হাসানকে বলেছি, তোমরা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো, করে নাই। এই জন্য আজকে হাদি মারা পড়েছে। এই ছাত্ররা থেকে এই দায়িত্ব থেকে বাঁচতে পারবে না। বহুবার বলেছি তোমরা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করো, বলি নাই? করে নাই। করে নাই বলেই সবাই আলাদা আলাদা ছোট ছোট দলে যার যার স্বার্থ দেখতে আলাদা আলাদা টুকরা হয়ে দেশটাকে দুর্বল করে দিয়েছে। ছাত্র জনতার শক্তিটাকে, জুলাই আগস্টের শক্তিটাকে দুর্বল করে দিয়েছে। কিন্তু এখনো সময় আছে। ছাত্র জনতা, তোমরা আবার সবাই একত্র হও, গুল্লি মারো নির্বাচনের। তোমরা একত্র হও, একত্র হয়ে যেটা শুরু করো, আই ফর আই, হাদির বদলে ভারতী। এদের উপরে আঘাত না হানলে এরা সোজা হবে না। হাদিকে মেরেছে, আমরা বাংলাদেশে থাকা ভারতীয়দেরকে আমরা দেখে নিব। এবং সমস্ত ছাত্র জনতা তোমরা একত্র হয়ে বাংলাদেশের যত ভারতীয় ভিসা সেন্টার আছে সমস্ত ভিসা সেন্টার ঘেরাও করে বন্ধ করে দাও। এই প্রতিটা ভিসা সেন্টার হচ্ছে ভারতের রয়ের গোপন আস্তানা। দ্বিতীয়ত, বাংলাদেশে যত শিল্প কল কারখানায় ভারতীয়রা চাকরি করে সেই সব যার যার এলাকার জনগণ, ছাত্র জনতা সেই সব কল কারখানা ঘেরাও করে যতক্ষণ পর্যন্ত ভারতীয়দেরকে সেই সব কল কারখানা থেকে বের করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সেই কারখানা যেন আর চরখি না ঘুরে, কারখানা যেন আর না চলে। 3 নাম্বার, বাংলাদেশের বিভিন্ন ঢাকা শহর, বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরে যে কোনো সরকারি বেসরকারি যে কোনো প্রজেক্টে যত ভারতীয় আছে সেই সব বাড়িওয়ালাদেরকে বাধ্য করতে হবে সেই সব ভাড়াটিয়াদেরকে বাসা থেকে ভারতীয়দেরকে বের করতে। যদি বের না করে আপনারা বাড়ির দরজা বন্ধ করে দিবেন, যেন ওই বাড়ি থেকে কেউ বেরোতে আর না ঢুকতে পারে। আজকে আমার কথাগুলো মনে হতে পারে মেজর দেলোয়ার খুব বেশি কথা বলছে, অতিরঞ্জিত বলছে, এটা আমরা কি করে পাবো? যদি না শুনেন, হাদি না, সব একসাথে মরবেন, একটার পর একটা মরবেন। ঘরে ঢুকে ঢুকে আপনাদেরকে ধর্ষণ করে করে মারবে। শুনেন নাই? আবারও হুঁশিয়ার দিচ্ছি। 4 নাম্বার, বাংলাদেশের এই ভারতীয় রাষ্ট্রদূতকে, এই প্রণব বদমাইশকে, এই জানোয়ারকে, এই জঙ্গিকে ঘেরাও করে যেন বেরোতে না পারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ না ছাড়ে। এই প্রণব যদি দেশ না ছাড়ে, ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ সিজ করা হোক, বাতিল করা হোক। এবং যেটা বলেছি যে বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীর সাথে ভারতের যত সদস্য আছে, সেটা প্রশিক্ষক হোক অথবা যে কোনো চুক্তিতে হোক, তাদেরকে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইয়াং অফিসার এবং অন্যান্য পদবীর সেনা সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এদেরকে আপনাদের নিজস্ব কমান্ডারদেরকে বলুন এদেরকে বের করে দিতে শৃঙ্খলার মাধ্যমে। আর যদি বের না করে, আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে পিক আপ করে, যেখানে থাকে আপনারা অ্যাড্রেস জানেন কোথায় যাবেন, পিক আপ করে ক্যান্টনমেন্টের বাইরে জনতার হাতে তুলে দিন। ভারত কেমনে সোজা হবে? ভারত চিরদিন একজন লেডির সামনে মুখ দিয়ে খারাপ কথা বলতে চাই না, কোনোদিন বলতে চাইনি, কিন্তু বাধ্য হচ্ছি, গায়ে রক্ত টকবক করছে। এই বাংলাদেশে ভারত মাথার চতুর্থে কেমনে থাকে আমরা দেখে নিব। এদেরকে সেনানিবাস থেকে বের করে জনতার হাতে তুলে দিন। এবারের সংগ্রাম, এইবার বাংলাদেশকে ভারত মুক্ত করার সংগ্রাম এবং ভারতের দালাল মুক্ত করার সংগ্রাম। কিন্তু আমরা যারা নিরাপত্তা দিচ্ছি, এই যে হাদির কিলারকে যে নিরাপদে সরিয়ে দিয়েছে, এখানে তো বাংলাদেশ সহযোগিতা না করলে তো সে ভারত যেতে পারতো না। তো তাদেরকে কি আমাদের করার কিছু নেই? তারপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, আমি বলছি তো, আবার দেখেন আমার কথাটা সহজ, বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই কথাগুলো খুব ভালোভাবে বুঝে যে মাইরের উপর ঔষধ নাই। একসাথে মব জাস্টিস শুরু করে দেন। আবার যারাই দালালি করবে, যেসব উপদেষ্টা ভারতের পক্ষে সরাসরি পদক্ষেপ না নিবে, সরাসরি এখন আপনাদেরকে আইন হাতে তুলে নিতে হবে। এছাড়া বাংলাদেশ রক্ষা করার কোনো উপায় নাই। আমার কথা শুনতে খারাপ শোনা যেতে পারে, আমি এই দেশের সরকারকে বহুদিন সমর্থন করেছি এবং দেশের শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা এখনো সমর্থন করি। এবং আমি এখনো বলছি যে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা হাতে তুলে নেবেন না, কিন্তু আমি বলছি দালালদেরকে ধরেন, দালালকে ধরে উত্তম মাধ্যম দেওয়া শুরু করেন। কিন্তু আপনারা যেভাবে জ্বালাও পোড়াই শুরু করেছেন, আমি বলছি হুজুরের জ্বালাও পোড়াও করবেন না, কারণ এর মাঝখানে অনেক ভালো জিনিস জ্বালানো হয়ে যাবে। কারণ জ্বালিয়ে যদি সমস্যার সমাধান হতো তাহলে কিন্তু অনেক আগেই জ্বালানোতে সমস্যার সমাধান হতো। 32 নাম্বারের একটা ইটও রাখা উচিত ছিল না। সুতরাং আমি সেইটার ব্যাপারে কিছু বলতে চাই না। 32 নাম্বার একটা হচ্ছে 32 নাম্বার এবং টুঙ্গিপাড়া হচ্ছে, এগুলো একটা শয়তানের প্রতিকৃতি। এই শয়তানের প্রতিকৃতিগুলো অনেক আগেই ধ্বংস করে ফেলা উচিত ছিল, কিন্তু ধ্বংস করলে কিছুটা কাজ হতো। তারপর আমি বলছি এখন সেই সময় পার হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যেখানে আওয়ামী বদমাইশ এবং ভারতীয় দালাল দেখবে সেখানে জনগণের হাতে বিচার তুলে নিতে হবে। কারণ বাংলাদেশের পুলিশের 80% পুলিশ কাজ করছে না, এবং পুলিশের উপরের লেভেলে যারা এই সরকারও বসিয়েছেন তাদেরও বেশিরভাগ কাজ করছে না, 2-4 জন ছাড়া। সুতরাং আমি যেটা বলেছি সেটাকে নিশ্চিত করতেই হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, ভারত যেহেতু বাংলাদেশে সন্ত্রাস কর্মকাণ্ড ঘটিয়ে সেই সব সন্ত্রাসীকে ভারতে যাওয়ার সম্পূর্ণ, যেমন আগে গত 16 বছরে ভারত প্রশিক্ষণ দিত, ভারত পরিকল্পনা করতো, ভারত অর্থ দিত, দিয়ে বাংলাদেশে জঙ্গি কাণ্ড ঘটাতো এবং অন্যান্য দেশে, আশেপাশের দেশে একইভাবে ভারত এখন বাংলাদেশে অর্থ ঢেলে, ভারত এবং আওয়ামী লীগ মিলে অর্থ দিয়ে
আওয়ামী জঙ্গিদেরকে দিয়ে, এদেরকে প্রশিক্ষণ দিয়ে, পরিকল্পনা দিয়ে, এদেরকে দিয়ে হাদিকে হত্যা করে আবার নিরাপদে দ্রুত দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে সাহায্য করতে। তাহলে আমাদের কি করা উচিত? সেভেন সিস্টারের যত বিচ্ছিন্নতাবাদী আছে এখন থেকে জামাই আদৌ করে বাংলাদেশের স্থান দিতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশের যেটা হাসনাত বলেছে, আমরা সেভেন সিস্টার টুকরা করে ছাড়বো। হাসনাতের সাথে বাংলাদেশের সকল জনগণ একমত, আমি সহকারে। ভারত এখন থেকে হাদির বিচার আই ফর নাই করা হবে। হাদির পরিবর্তে আমরা ভারতীয় জীবন চাই। এবং এর পরবর্তীতে আওয়ামী লীগের হাতে, অথবা আওয়ামী লীগ এবং ভারত একই জঙ্গি সংগঠন, আওয়ামী লীগ ভারতের হাতে বাংলাদেশে আরেকটি প্রাণ যদি যায়, তার বিনিময়ে ভারতের 10টি প্রাণ যাবে। যদি কর্নেল অজয় বলতে পারে, আমরা মেজর দেলোয়ারও বলতে পারি, আমরা এখনো মরে যাই নাই। মারার মিশন পাঠিয়েছিল হাসিনা। যতক্ষণ আল্লাহ হায়াত রেখেছে, দম রেখেছে, কারোর মারার ক্ষমতা নেই আল্লাহর রহমতে। হাদিকে তখনই আল্লাহ শহীদ কবুল করে নিয়েছেন যখন আল্লাহ চেয়েছেন। বাকি সমস্ত কিছু উসিলা। তার মানে এই না যে আমরা আরেকটা মৃত্যু বাংলাদেশের মাটিতে আমরা সহ্য করব। একটা প্রাণের বিনিময়ে 10টা আওয়ামী, 10টা ভারতীয় প্রাণ যাবে। আমি হুঁশিয়ার করে দিলাম। এখানে কি আপনি সরকারের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর কোনো দায় দেখেন কিনা? 100%। আরেকটা ইম্পর্টেন্ট কথা সরকারের উদ্দেশ্যে বলছি, যারা শুনছেন ভালো। 7 দিনের মাঝখানে যদি হাদির হত্যাকারীকে এবং বাংলাদেশের অন্যান্য ওয়ান্টেড আসামি, আওয়ামী আসামি যারা রায়প্রাপ্ত আসামি, 7 দিনের মাঝখানে তাদেরকে বাংলাদেশে ফেরত দিতে শুরু না করলে বাংলাদেশের ভিতরে থাকা ভারতীয়দের জীবনকে হারাম করে দেওয়া হবে। এবং যেসব বললেন কোনো কিছুই, আমি আর এর আগের অনুষ্ঠানে ব্যাখ্যা করেছি, গোয়েন্দা বাহিনী এবং পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, এমনকি সামরিক বাহিনীতে হাসিনা এবং ভারতের বসানো সমস্ত লোক রয়ে গেছে। ডক্টর ইউনূস মুখ দিয়ে, 86 বছর বয়স্ক মানুষ, মুখ দিয়ে খারাপ কথা বলতে চাই না, কিন্তু দেশের যে ক্ষতিটা এই লোকটা করলো, এই ক্ষতি আর পূরণ করা সম্ভব না শুধুমাত্র নিজের তুমি নিজের কাজ করে। এই লোকটা কোথাও পরিবর্তন আনতে পারে নাই, চুপপুকে সরাতে পারে না। আমি কতবার বলেছি, কেউ যদি আপনার কাজে বাধা দেয়, জনতার রায় আপনার সাথে আছে, আপনি মিষ্টি মিষ্টি বক্তৃতা ছেড়ে আপনি বলেন যে আপনাকে কে কাজ করতে দিচ্ছে না। জনতা তাদেরকে ওই চেয়ার থেকে, চুপপুকে চেয়ার থেকে, উমুককে চেয়ার থেকে এনে রাস্তাটা নিয়ে নেমে আসতো। দেশের বিরোধী দল লাগতো, তারপরও বাধ্য হতো ওইসব লোক পালাতে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হতো। ডক্টর ইউনূস করে নাই। সুতরাং আপনি গোয়েন্দা সংস্কার করবেন কিভাবে? আপনি সামরিক বাহিনী সংস্কার না করে, আপনি পুলিশের এবং সিভিল প্রশাসনের সচিবদেরকে না সরিয়ে আপনি গোয়েন্দা সংস্কার করবেন কিভাবে? গোয়েন্দাতে কারা বসিয়েছে? তারাই তো বসিয়েছে। আগে হাসিনা বসাতো, তারেক সিদ্দিকী বসাতো, এখন বসাচ্ছেন সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে যারা পাওয়ারফুল জায়গা আছেন তারা বসাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আগের বারও ব্যাখ্যা করেছি, যে এক ডিজিএফআই প্রধানকে, এক এনএসআই প্রধানকে পরিবর্তন করলে কোনো লাভ নাই। কারণ ওনার নিচে যতগুলো লোক আছে, কেরানি থেকে আরম্ভ করে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, সব তো হাসিনার বসানো। এই যে পাকিস্তানের ডিজি আইএসপিআর দেখেছেন কি? বাঘের যদি দেখে থাকেন কি বাঘের বাচ্চার মতো কথা বলে? দেখেছেন কিভাবে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে এসে ভারতকে হুমকি দিয়ে বলে, সাহস থাকে তো আমাদের সাথে লড়াই করতে আসো, তোমরা নিরস্ত্র জনতাকে কেন মারো? সে একইভাবে বাংলাদেশের আইএসপিআর বা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অফিসারদের কারোর বিচি আছে? সরি, একজন লেডির সামনে এই শব্দ ব্যবহার করার জন্য বাধ্য হচ্ছি। বিচি আছে যে সামনে এসে জনতার সামনে আন্তর্জাতিকভাবে বলা যে আমাদের ছাত্রকে হত্যা না করে পারলে আমাদের সাথে আসো লাগো? সাহস তো নাই। এই সরকারেরও বিচি নাই, এই সশস্ত্র বাহিনীর বিচি নাই। এর চেয়ে ভালো ছিল যদি মানে এই পুরুষগুলো সবগুলো শাড়ি পরে ঘরে থাকা, তাদের বউরা দেশ চালালে ভালো হতো। বেশরম পুরুষ সব। না, সবচেয়ে দুঃখের বিষয়, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে হাদির জন্য দোয়া করেন। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস হলো ও হাদির আসামির কথা, উনি এই প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। এটা বেশরম তো, কয়েক ঘন্টা পরে বেশরম, লজ্জা শরম হায়া দেখা কিছু নাই। ওই যে সাদিক দেখলাম সেদিন, তারই অপসারণের দাবি তুলছে, সে পাশে দাঁড়িয়ে আছে। আমি তো লজ্জায় মাটি একটু ফাঁকা, আমি ভিতরে ঢুকে যাই। লজ্জা শরম নাই, গায়ের চামড়া নাই, লজ্জা শরম নাই এদের। বিডিআর হত্যার তদন্ত উনি নষ্ট করেছে। আপনি দেখেন কতগুলো অপদার্থকে, সব জেনে শুনেই অপদার্থগুলোকে বসানো হয়েছে। বিডিআর হত্যার তদন্ত নষ্টকারী যেই জেনারেল জাহাঙ্গীর, তাকে বসিয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে স্বরাষ্ট্র উপদেষ্টা, যার হাতে সারা বাংলাদেশের সকল কাজের 70% কাজ যার হাতে। সেখানে একটা ভাঙ্গা চোরা, একটা অতীতে কলঙ্কিত একটা চরিত্রহীন লোককে ওখানে বসিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত, বাটপারের উপরে বাটপার একটা। সারাটা জীবন আওয়ামী লীগের নির্বাচন কমিশনার ছিল, কি বলে একদলীয় মাঝরাতের ভোটের নির্বাচন কমিশনার ছিল। সেই বসে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা পদে, বসে চেয়ারে বসেই মাননীয় শেখ হাসিনা আপনার দেশে আসেন, নির্বাচন করেন। তারপর ওখান থেকে বকা খা গিয়ে বসলো নৌ মন্ত্রণালয়ে, আরেক মন্ত্রণালয়ে কোথায় বসলো, ওখানে বসে আবার বেইমানি। এতবার বলার পরেও ভারতের রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীকে সরালো না, একটা পদক্ষেপ নিল না। সমস্ত বেইমান বদমাশ গুলো, আসিফ নজরুল আরেকটা,
আওয়ামী লীগ আর ভারতের পশ্চাৎ দেশ চেপেছে এত বছর, আর একটার পর আরেকটা ছাত্রীকে চরিত্রহীনের মতো বিয়ে করেছে, লুচ্চামি করেছে, সে বসেছে এখন আইন ঠিক করতে। আর এদিকে জামিন খেয়ে পয়সা খেয়ে জামিন খেয়ে সে এক সপ্তাহের মাঝখানে 400-500 করে আওয়ামী লীগের সব সন্ত্রাসী ছেড়ে দিয়েছে। এগুলোকে মারতে মারতে থাপ্পড় মারতে মারতে এগুলো বের করে নিচে নামে গদি থেকে নামানো। আমার উদ্বেগ প্রকাশ করতেছেন এতজনকে জামিন দেওয়া হলো এভাবে, এগুলো সেটা নিয়ে উনি এগুলো বকবাস করে লাভ নাই। এগুলো হচ্ছে ওই যে আমি তো ওই যে হুজুগে বাঙালি, তো বাংলাদেশে তো হুজুগে বাঙালি বেশি, কে কি কোন ছাগল বক্তৃতা এসে কোন লাইভে এসে কি বললো ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটু মজা পেলো তারপর ঘুমাইতে চলে গেলো, কালকে আবার মজার অপেক্ষায়। ওদেরকে ফাঁকি দিতে পারে, আমাদেরকে তো ফাঁকি দেওয়া এত সহজ না। আমরা তো ভিতরে খবর রাখি, অনেক খবর রাখি, যা বলি না, কারণ দেশে অশান্তি সৃষ্টি করতে চাই না। আমি জ্বালাও পোড়াও ভাঙচুরের মধ্যে আমি নাই। তাই জনগণকে বলবো, আপনারা জ্বালাও পোড়াও না করে আপনার স্পেসিফিক টার্গেট, ভারত যেরকম স্পেসিফিক টার্গেট করছে, হাদিকে টার্গেট করেছে, মেরেছে, আপনারা আওয়ামী এবং ভারতীয় স্পেসিফিক টার্গেট করে একটা করে, আল্লাহর কসম করে বলছি, আমি এত সহজে আল্লাহর কসম শব্দটা বলি না, আল্লাহর কসম করে বলছি, একটা আওয়ামী আর ভারতীয় দালাল বা রয়ের গোয়েন্দা বাংলাদেশে ফেলে দেন, দেখবেন ভারত হচ্ছে কাপুরুষের কাপুরুষ, পৃথিবীর সবচেয়ে কাপুরুষ হচ্ছে ভারত আর ইসরায়েল। এর যখনই একটা শেষ করবেন, দেখবেন সাথে সাথে বাংলাদেশে 6 মাসের জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে গেছে, 6 মাস পরে আবার আরেকটা ফেলে দিবেন, দেখবেন 1 বছরের জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে গেছে। কোন ভারতের মাদারচোদ কোন বাংলাদেশের হাসনাত দেশপ্রেমী কোন ছাত্র নেতা বা জনগণকে হুমকি বা হুঁশিয়ারি দেওয়ার কোন মাদারচোদের সাহস হবে না। এই বদমাইশ এই 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 বদমাইশের বাচ্চাগুলা, এই গোবর খাওয়াগুলা হচ্ছে শুধু হিন্দি সিনেমার মাঝখানে বীর অক্ষয় কুমার, আমির খান, সালমান খান ইউনিফর্ম করে স্লো মোশনে দৌড়াচ্ছে এই পর্যন্তই। বাকি কিন্তু এরা লুটা নিয়ে দৌড় মারে পাকিস্তানের বর্ডার থেকে, কান্নাকাটি শুরু করে। এত দূরে যাবো কেন, চীন পাকিস্তান যাবো কেন? বাংলাদেশের রৌমারিতে উদাহরণ আছে কিভাবে হারামজাদারা চোরের মতো পালিয়েছে, তাদের লাশ পর্যন্ত নাই ফেলে পালিয়েছে। এটাই হচ্ছে তাদের আসল চরিত্র, এরা হচ্ছে কাপুরুষ। আর বাঙালি হচ্ছে বুক ভরা বীরত্ব, 1 হাদি নয়, কোটি হাদি দাঁড়িয়ে গেছে। ইনশাল্লাহ এখন থেকে আমার কথা শুনেন, 1 হাদি আগামী 1 সপ্তাহ পর্যন্ত, 1 হাদির বিনিময়ে 1 ভারতীয়, এরপর আরেকটা হাদি বাংলাদেশে যাবে, 1 হাদির পরিবর্তে 10 ভারতীয় বাংলাদেশের ভিতরে। কিন্তু যেভাবে হুমকি দেওয়া হচ্ছে বা লিস্টের কথা শোনা যাচ্ছে, তাতে বা হাদের এই পরিণতি বা ভারতের কর্নেল যে হুমকি দিল যে এবার ঘাড়ে মানে মাথায় না ঘাড়ে, এরপরে কি আসলে হাদির মতো উচ্চারণ করতে পারবে কিনা, মানে সেই ভয়টা কাজ করবে কিনা? উচ্চারণ শুনেন, এই যে আমি একটা ভুয়া লুজ দেখেছি, বাঙালিরা তো হচ্ছে হুজুগে যা দেখে তাই বিশ্বাস করে। 32 জনের বা কতজনের একটা লিস্ট আমি দেখেছি, 50 জন এই পরিষদের শুনেন, এগুলা কিছু আওয়ামী পাবলিক আছে ঘরে বসে বসে এগুলো বানায়, আর ভারতীয় দালাল আছে কিছু ঘরে বসে বসে আনছে না। আমাকে শুনেন, দেশে বিদেশে বহু অপারেশন করেছে আলহামদুলিল্লাহ। একটা সিক্রেট মিশন যখন হয়, টার্গেট কিলিং এর একটা লিস্ট যখন হয়, কখনোই একটা খুনির হাতে সকল লিস্ট ধরিয়ে দেওয়া হয় না। কোনো সময় একটা লিখিত লিস্টের তালিকা কোনোদিন একটা খুনির হাতে দেওয়া হয় না, কারণ একটা খুনির হাতে সব লিস্ট দিলে ওই খুনি কখনো ধরা পড়লে তো সব লিস্ট ফাঁস হয়ে যাবে। খুনি কি ধরা পড়েছে? পড়ে তো নাই, তাহলে লিস্ট কি করে ছাড়া হলো? এগুলো হচ্ছে ভুয়া লিস্ট, বাংলাদেশের দেশপ্রেমিকদের অন্তরে ভীতি সঞ্চারণের জন্য, ভয় দেখানোর জন্য এগুলো হচ্ছে ভুয়া লিস্ট। এই লিস্টে কান দিবেন না। এখানে কিছু কিছু লোক আবার লিস্ট দিয়েছে আবার একটু সমাজে একটু মাথা উঁচু করে দেওয়ার জন্য, দেখেন আমিও লিস্টের নাম আছে, আমারও দাম আছে, ওইসব লিস্ট ফিস না করে আর বাকি কিছু খাঁটি রেখেছে, এগুলো সব মিথ্যা। আপনার একটা কথা শুনেন, 5ই অগস্টের পরে তো আজকে হচ্ছে সেই 2025-এর অগস্ট পার হয়ে গিয়ে এখন ডিসেম্বর শেষ হয়, ঠিক আছে, 1.5 বছর। যদি ভারত পারত, একদম খেয়াল করে শুনেন, যদি ভারত যদি পারত, আপনি কি মনে করেন নাহিদ, আসিফ, হাসনাত কাউকে বাঁচিয়ে দিত? সবাইকে মেরে ফেলতো না এতদিনে? চাইলেই কি এত সহজ? মারা সহজ ছিল হাসিনার আমলে, কারণ রয়ের সেনানিবাসের ভিতরে, রয়ের হেডকোয়ার্টার বা কি বলে ডিজিএফ এর হেডকোয়ার্টারে, ওই হেডকোয়ার্টার ভিতরে একটা দুইটা ফ্লোর নিয়ে বসেছিল। এই সশস্ত্র বাহিনীর সহায়তায়, সেনা প্রধানদের সহায়তায়, এই হাসিনা এবং এই সচিবদের, পুলিশের সবাই সহায়তায় খোলা মাঠে বুক উঁচিয়ে হত্যা করেছে, গুম করেছে আর হত্যা করেছে। কিন্তু এখন নিজেরাই পালিয়েছে। আপনি দেখেন নাই 5ই অগস্টের রাতে গুলি করতে কিভাবে ঢাকা শহরে কিভাবে পালাচ্ছে সমস্ত রয়ের সদস্য। এখন বিভিন্ন ছদ্মরূপে, আমি যেটা বলেছি, ভিসা সেন্টার, বিভিন্ন সরকারি রেলওয়ে বিভাগের বিভিন্ন জায়গার যেসব সরকারি বড় বড় কন্ট্রাক্ট পেয়েছে এইসব অফিস আদালতে, কিন্তু এইসব অফিসে কিন্তু রয়ের সদস্যরা লুকিয়ে ছাড় দেয়, এইসব জায়গাগুলা সব বন্ধ করে দেয়। যারা যেসব ছাত্র নেতারা, আমি 1-2 তালিকা করে বলেছি, এই তালিকাগুলা এই লাইভ 2বার 3বার 4বার দেখে তালিকাগুলা লিপিবদ্ধ করে তোমরা বাংলাদেশের প্রতিটা ভারতীয় সরকারি প্রজেক্ট, সিভিল প্রজেক্ট এবং ভিসা সেন্টার সমস্ত কিছু উৎখাত করে দাও, বন্ধ করে দাও। ওখানে যেন একটা মানুষ শ্বাস নেওয়ার সুযোগ না থাকে, সব যেন পালিয়ে যায়। দেখবা বাংলাদেশের রয়ের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। রয়ের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেলে তাদের ইন্টেলিজেন্স কর্মকর্তা বুদ্ধি। আর রাজেশ কুমার অগ্নিহোত্রী যদি এখনো সে বাংলাদেশে থেকে থাকে, তাহলে হাদির জীবনের জায়গায় রাজেশ কুমার অগ্নিহোত্রীর জীবনকে তোমরা টার্গেট করো। ওই বদমাশকে যেখানেই পাবে তোমরা হাদির কাছে মাথা এটা পাঠিয়ে দাও। এখনো তো মানে আওয়ামী লীগের শত্রুপক্ষ বা ভারতের শত্রুপক্ষ, আপনি তো রয়ের কথা বললেনই, তারা তো উৎপেতে আছে, তাদের তো একটা মিশন আছে, তাদের একটা টার্গেট আছে, মানে পরবর্তী টার্গেট অনুযায়ী তো ওরা একটা নীল নকশা আছে, সেই নকশা অনুযায়ী তো তারা কাজ করতে থাকবে।
তো এরপরে আপনার কি ঘটাতে পারে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আজকে কি যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে হাদির মৃত্যু সংবাদের পরে, এই পরিস্থিতি হয়তো আরো কয়েকদিন থাকবে এবং এই সুযোগেও কিন্তু শত্রুরাও কিন্তু আরো অনেক ঘটনা ঘটাবে। এই বাংলাদেশের এই পরিস্থিতি সামাল দিবে কিভাবে? আচ্ছা, একটা একটা কথা বলি আমি, খুব খুব গুরুত্বপূর্ণ, কথাটা বুঝতে হবে। সবাই অন্য কোনো গেস্ট হয়তো সরাসরি আপনার উত্তর দিয়ে দিবে, কথার উত্তর যদি জেনে থাকে। আমি উত্তর দিচ্ছি না। আমি আমি অনুরোধ করছি যে ভারত কি করতে পারে, আওয়ামী লীগ কি করতে পারে, ষড়যন্ত্র কি, সারাক্ষণ আমরা ওরা কি করতে পারে, ওরা কি করতে পারে, ওরা কি করতে পারে, এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে তো আমরা কমাতে পারবো না। আর তাহলে কবে আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করবো? আমরা কখন পরিকল্পনা করবো, আমরা কখন বাস্তবায়ন করবো? আমাদেরকে ও কি করলো, ও কি করলো না করে আমি করি, ওরা চিন্তা করবো আমরা কি করছি। এখন সময় এসেছে ওদেরকে চিন্তা করানোর জন্য আমরা কি করতে পারি, আমরা কি করতে যাচ্ছি। আমরা কেন বারবার খালি ওরা কি করছে, ওরা কি করছে, ওরা কি করছে বারবার বলছি? অফেন্স ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা। আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা। আপনি যদি সারাক্ষণ প্রতিরক্ষা করতে থাকেন তাহলে তো আক্রমণ সামলাতে পারবেন না, চতুর্দিক থেকে আক্রমণ আসতে থাকবে। আপনি আক্রমণ করতে শুরু করেন তাহলে ওরা প্রতিরক্ষার মোডে চলে যাবে, ওরা নিজেদের আত্মরক্ষায় চলে যাবে। সুতরাং আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এখন। তার মানে কি, আমাদেরকে এখন আক্রমণাত্মক ভূমিকা আসতে হবে বাংলাদেশিদের, দেশপ্রেমিক ছাত্র জনতা সকল দলকে। আমি জানি না বিএনপি কি আনন্দ দেখছে সামনে, খেলা এখনো অনেক বাকি, খেলা অনেক বাকি। তারেক রহমান 25শে ডিসেম্বর আসবেন শুনেছি। আমি চাই উনি আসুক আল্লাহর রহমতে। তবে আমি চাই এখনো যেন আল্লাহ ওনার বিবেক বুদ্ধি পরিষ্কার করে দেন। উনি যেন ভারতের উপর নির্ভর না করে বাংলাদেশের সবার আগে আল্লাহর উপর, তারপর বাংলাদেশের জনতার উপর, দেশপ্রেমের উপর, জনতার উপর নির্ভর করে যেন বাংলাদেশে আসেন। তাহলে আশা করা যায় উনি বিএনপিকে পরিষ্কার করতে পারবেন, সমস্ত ভারতীয় দালাল সরিয়ে দিয়ে, ওনার আশেপাশে যত ভারতীয় দালাল রয়েল গোয়েন্দা নিয়োগ পেয়েছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে যেন উনি নিরাপদে দেশ পরিচালনা করতে পারেন, সেটাই আমি আশা করি এবং দোয়া করি। কিন্তু এখন উনি যেই পথে চলছেন ভবিষ্যৎ বড় অন্ধকার। ওনার বাবা মারা গেছেন হাসিনাকে দেশে আসতে দিয়ে, ওনার মা কারাবরণ করেছেন 2 বছর কারাগারে থেকে, মারাই গেছেন বলবো আমি, প্রায় ক্লিনিক্যালে বাঁচিয়ে রাখা হয়েছে। ওনার এই অবস্থা হয়েছে, উনি যাচাই বাছাই না করে উনি জেনারেল মঈনকে সেনা প্রধান বানিয়ে দিয়েছেন। উনি অনেক লোককে বসিয়ে দিয়েছেন, বেগম জিয়া শেষ ওই একই ভুল করে। তারেক রহমান সে একই ভুল করছে এবং একই ভুল করে তারেক রহমান সপরিবারে এই পৃথিবী থেকে বিদায় নেবে। কারণ বাবা ভুল করেছে, মারা করেছে, মা ভুল করেছে, মা মরে বেঁচে আছে। তারেক রহমান ভুল করছে, করে চলেছে। তারেক রহমানকে জীবন দিয়ে, পরিবারের জীবন দিয়ে সেই ভুলের মূল্য দিতে হবে, পরিশোধ করতে হবে। এখনো তারেক রহমান যদি একটাবার বুঝতো, এই মেজর দেলোয়ার এতটা বছর ধরে চিৎকার করে তারই রাস্তা পরিষ্কার করে দিয়েছে। মেজর দেলোয়ার এবং যারা যারা হাসিনার বিরুদ্ধে এত বছর ধরে আমরা পরিশ্রম করছি, তারা কিন্তু তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এতদিন মুখ খুলতে পারে নাই, সকালে এসে ঢেকুর তুলে 1 গ্লাস পানি খেয়ে চলে গেছে সন্ধ্যায় বাসায়, তাদের রাস্তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এখন এই বদমাইশগুলা মির্জা ফখরুল, সালাউদ্দিন, এরা আমির খসরু, এরা এসে এখন বিএনপির কাণ্ডারি হয়েছে, সমস্ত ভারতের দালাল বদমাইশগুলা, এদের হাতে নিহত হবে তারেক রহমান। তো এই জন্য বলছি, নির্বাচনের ডক্টর ইউনূস চাচ্ছে একটা নির্বাচনের, উনার কথার একটা মনে করি বারবার তারুণ্যের প্রতিভা, আপনার ঘোড়া ডিমের তারুণ্যের প্রতিভা। উনি নির্বাচন দিয়ে উনার মুখের কথা দেখা যাচ্ছে সবাইকে যে নির্বাচন করছেন। আপনি বলেন আমাকে, বর্তমানে দেশের যে করুণ অবস্থা, বিএনপির যে ভয়ঙ্কর করুণ অবস্থা, কোনো দলে কোনো নেতৃত্ব নাই, কোনো আইন শৃঙ্খলা নেই, দলের কোনো দলীয় শৃঙ্খলা নাই, একটা নির্বাচনে কথার কথা ধরে নিলাম যে কোনো অপকর্ম হলো না, ব্যালট বক্স চুরি হলো না, মারামারি হলো না, বিএনপি ক্ষমতায় আসলো, আপনি কি মনে করেন এই ভারত নির্ভরশীল এই বিএনপি বর্তমানে দেশের এই করুণ অবস্থায়, বাংলাদেশের ডিএনএ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা যারা বুঝতে পারছে না তারা অন্ধকার বোকার রাজ্যে বসবাস করছে। গত 16 বছরের বাংলাদেশের যে ডিএনএ ছিল, জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশিদের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে। এই ভারী কিন্তু তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন এরা সামলাতে পারবে না। হাসিনা তো 16 বছর টিকে ছিল, 6 মাসের মাথায় এই সালাউদ্দিনরা পাছার লুঙ্গি তুলে এরা দৌড়ে পালাবে, আবার ভারতই পালাবে। তো সেই জন্য বলছি, কথা আজকে ভিডিও লম্বা করতে চাই না, বেশি লম্বা করলে আগের যে কথাগুলো বলেছি আমাদের করণীয় কি, আমাদেরকে এখন আক্রমণে যেতে হবে। এটা জানতে চাই যে এই যে বাংলাদেশে খুব কোনো খারাপ পরিস্থিতি হলে অনেকে বলছে যে আর্মি ক্ষমতা নিয়ে নিতে পারে, এরকম কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না। আমি তো চাপাবাজ যুগে না, আমি অনুসারী বৃদ্ধি করার জন্য এসব কথা বলি না। কেন সহজ না। আমি বলছি না যে আমি গণক, আমি ভবিষ্যৎ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার নিজের ভবিষ্যৎ আমি জানি না, অন্যটা বলবো কি করে। আমি বলছি সমস্ত সিমটমস, সমস্ত কিছু সিচুয়েশনাল এভিডেন্স যা হচ্ছে সবকিছু মিলে বর্তমান অবস্থা দেখে পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কেন নিবে না? কারণ সেনাবাহিনী নিতে পারবে না। সেনাবাহিনী পারলে চাইবে সকল দোষ ডক্টর ইউনূসের উপর যাক। সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এই যে লেজে গোবরের অবস্থা, সেনাবাহিনী কিভাবে সামলাবে? সামলানো তো সেনাবাহিনীর কোনো উপায় নাই। সেনাবাহিনী যদি বলে যে নির্বাচন এতদিন দিব না, কিন্তু তার আগে তো সেনাবাহিনীতে প্রমাণ করতে হবে, সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা, সেনা প্রধান পরিবর্তন হতে হবে। কারণ কখনোই হাসিনার আত্মীয়কে তো জনগণ
সেনাপ্রধান বা সেই প্রধানের পরিচালিত বা নেতৃত্বে সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করুক, এটা তো জনগণ মেনে নিবে না। কারণ জনগণকে শিলে পাটায় দেশপ্রেম বেটে খাওয়ালেও কিন্তু জনগণ বিশ্বাস করবে না যে উনি ভারতের কথা বা আওয়ামী লীগের কথায় চলছেন না। পুরোপুরি না চললেও উনার উপর যে একটা ইম্প্যাক্ট নাই বা প্রভাব নাই, এটা জনগণ কোনোদিন বিশ্বাস করবে না, এবং দেশপ্রেম এবং ইমান বেটে খাওয়ালেও বিশ্বাস করবে না। আমি কি মিথ্যা বললাম এইটুকু? না। দ্বিতীয় কথায় আসি, সেনাবাহিনী কেন নিবে না? কোন রকমে ডক্টর ইউনূসের প্রতি যেই রেমিটেন্স যোদ্ধারা আছে তাদের সহযোগিতার কারণে আল্লাহর রহমতে ডক্টর ইউনূস বসার পর থেকে রেমিটেন্স যোদ্ধারা মন উজাড় করে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে, যার ফলে ডক্টর ইউনূস কিন্তু বক্তৃতা দিয়ে যাচ্ছে, প্রতি মাসে বিদেশ বেড়াচ্ছে ওই রেমিটেন্সের পয়সায়। ওই রেমিটেন্সের পয়সায় কিন্তু আসিফ নজরুল মজা মারছে। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিলে বাংলাদেশে রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। পেটে যদি ভাত থাকে তাহলে কিন্তু ওই যে বলে পেটে খেলে পিঠে সয়, ছোটবেলা থেকে মুখস্থ করতে হতো, কিন্তু বড় হয়ে বুঝতে পারি এগুলোর মানেটা কি। যে এখন পেটে খাবার থাকলে পরে আমরা যেমন বলি আর্মি মার্চেস অন বেলি, মানে আর্মির পেটে যদি খাবার থাকে, রেশন থাকে, তাহলে আর্মি মার্চ করতে পারে, পাহাড় থেকে জাম্প করে পড়ে যেতে পারে, জীবন দিতে পারে। কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, সেনাবাহিনীর পেটে যদি খাবার না যায়, যুদ্ধ ওখানেই শেষ, গুলি করা লাগবে না, ওখানেই পড়া যায়। এমনি ভাবি, যদি অর্থনীতি না ঠিকে, ব্যাংকে টাকা না থাকে, লোন পরিশোধ করার ক্ষমতা না থাকে, বাজার সামাল না দিতে পারে, আমদানি প্রয়োজনীয় আমদানি না করে, তাহলে সেনাবাহিনী সরকার চালাবে কিভাবে? তাহলে গণপিটুনি যেটা ডক্টর ইউনূসের পিঠে পড়তো, এটা তো সেনাবাহিনীর পিঠে পড়বে। আপনি কত লক্ষ গুলি আছে, 18 কোটি জনগণের বিরুদ্ধে কত লক্ষ গুলি আছে, কত গুলি করবেন? পৃথিবীর সামনে গুলি করে তো জনগণ ঠান্ডা করতে পারবে না। সুতরাং সেই আগের আমলের, এরশাদ আমলের, শহীদ জিয়ার আমলের সেনাবাহিনীতে এখন নাই। তখন সেনাবাহিনীতে কিন্তু 65 ওয়ার করা পাকিস্তান কমিশন, 71 যুদ্ধ করা, স্বাধীনতা যুদ্ধ করা পাকিস্তান কমিশন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অফিসার ছিল। তাদের কিন্তু বলস ছিল, তাদের কি বলে দেশপ্রেম ছিল, তাদের একটা হ্যাডম ছিল। তারা কারোর 2 পয়সা পাতা দিত না। আর এই ফরমালিন জেনারেলরা, এই ভারত কমিশন আর হাসিনা কমিশন ফরমালিন জেনারেলরা, এদেরকে 1 কাপ কফি খাওয়ালে এরা বিক্রি হয়ে যায়। আর হাতে 2, 4, 5, 100 কোটি টাকা দিয়ে দিলে তো কথাই নাই। তো সুতরাং তারা সেইভাবে আগের দিন নাই, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দেশ রক্ষা করতে পারবে না, 2 মাস চালাতে পারে কিনা সন্দেহ আছে। 11 সময় মানুষ মেনে নিয়েছিল, কারণ তার আগ পর্যন্ত বহুদিন সেনাবাহিনী মাঠে আসে নাই। তখন কিন্তু আমিও মাঠে থেকে অনেক কাজ করেছি। তো তখনও পর্যন্ত সম্ভব হয়েছিল। তখনও কিন্তু সারা বাংলাদেশের গ্রামগঞ্জে, ঢাকা শহরে, গুলশান এলাকায় কিন্তু রাত বিরাতে একটা মেয়ে মানুষ একলা চলতে পেরেছে। মানে ধর্ষণ তো দূরের কথা, কেউ এসে বিরক্ত করবে সেই সাহস কারো হয়নি। কিন্তু বর্তমান সেনাবাহিনীর যে অবস্থা, একটা চাকরিরত সৈনিক তার স্ত্রীকে পিটিয়ে, মেরে, চুল ছিঁড়ে, খুর দিয়ে হাত পা কেটে, তার পেটে থাকা 2টা সন্তান হত্যা করে, তার 18 মাসের একটা সন্তানকে, মেয়ে সন্তানকে উপর অত্যাচার করে, ওই চাকরিরত সৈনিকের বোন, মা এবং ভাইরা সব ওই মেয়ের বাসায়, এতিম মেয়ের বাসায় গিয়ে দিন রাত পিটিয়ে মেয়েটার উপর অত্যাচার করেছে। তার বিরুদ্ধে সিভিলে মামলা হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যেখানে আমাদের আমলে, যেই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি, একটা সৈনিক এবং অফিসারের চাকরি চলে যাওয়ার কথা এবং জেল হওয়ার কথা, চাকরি থেকে বের করে দিয়ে সিভিল জেলে সরকারের হাতে তুলে দেওয়ার কথা, সেখানে সেনাবাহিনীর অফিসাররাই সেই সৈনিককে তার সমস্ত অপরাধ এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জেনেও তাকে চাকরিতে প্রোটেকশন দিয়ে রেখেছে। যখন তার বিরুদ্ধে আমি উপরের পর্যায়ে অভিযোগ করেছি, তখন তড়িঘড়ি করে মেয়েকে ডেকে একটা আপোষ করার চেষ্টা করা হয়েছে, এবং তড়িঘড়ি করে কাঁধের থেকে নিজের দায়িত্ব সরিয়ে দিয়ে অন্য ডিভিশনে, অন্য এলাকায় পোস্টিং করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা, আভ্যন্তরীণ অবস্থা। সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার ক্ষমতা তো নাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য।